বা যদি ঘাটতি থেকে থাকে সেটা সেই 1 বছরের মধ্যে পূরণ করে দেওয়া সম্ভব কিনা। আর ছোট্ট একটা পয়েন্ট হচ্ছে গিয়ে আমরা খেয়াল করছি যে ইন্ডিয়াতে আমরা ব্যান্ডউইথ এক্সপোর্ট করছিলাম, কিন্তু সেখান থেকে আমরা অনেকদিন কোনো টাকা পাই না এবং সেটা ফেব্রুয়ারিতে ডিসকানেক্টেড হয়ে যাবে। আমরা ইন্ডিয়ার কাছ থেকে খুব কম টাকা হলেও এই টাকাটা কিভাবে পেতে পারি, আপনার মন্ত্রণালয় এই বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে? অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আছে সজলের। মাঝখানে যে প্রশ্নটা ডিজিটাল বাংলাদেশ নিয়ে করেছে এটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমার এটা বই তোমাদেরকে দিয়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা থাকবে না। কারণ ডিজিটাল বাংলাদেশ পুরো কনসেপ্টটা এত ছোট না যে আসলে জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার মিটিং এর মধ্যে এটা আলোচনা করা যেতে পারে। যাই হোক, আমার কাছে আমি শুরু করি ইন্টারনেটের দাম নিয়ে। এটি আমার নিজের দিক থেকে আমি এখনো দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে ইন্টারনেটের দাম যদিও আমাদের মানে তুলনামূলকভাবে খুব উচ্চ এটা বলবো না, কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে এবং ইন্টারনেটের প্রয়োজনীয়তাটাকে যদি আমি বিবেচনা করি তাহলে আমি তো মনে করি যে ইন্টারনেট একটি মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। অর্থাৎ আমি অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যেরকম ভাবে পাওয়ার অধিকার রাখি, ঠিক একইভাবে ইন্টারনেট পাওয়ার অধিকারও রাখি। মেক্সিকোর সংবিধানে ইনফ্যাক্ট ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের এখানে যদি দেওয়া হয় সেটা আরো বেশি হয়ে যাবে। এবং আমি মনে করি যে ইন্টারনেট পাওয়ার অধিকারটা আমার ক্রয় ক্ষমতার ভিতরে থাকাটা, আমার সবচেয়ে দরিদ্র মানুষটা যে তার ক্রয় ক্ষমতার ভিতরে থাকাটা নিঃসন্দেহে এই রাষ্ট্রের দায়িত্ব। আমি এই সামান্যতম বিচ্যুতি আমি মনে করি ঠিক না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে ইন্টারনেট সেবা প্রদান পদ্ধতিগুলো আছে, এর মধ্যে শতকরা 80% ইন্টারনেট সেবা চলে যায় হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। এবং মোবাইল ফোনের মাধ্যমে সেবা দানের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ট্যারিফ রেট নেই। অর্থাৎ মোবাইল ফোন কর্তৃপক্ষগুলো তাদের ইচ্ছা মতন দাম প্রয়োগ করতে পারে। এদের ক্ষেত্রে ইনফ্যাক্ট ইন্টারনেটের দাম এবং তার জন্য প্যাকেজের ভ্যালিডিটি এগুলো পর্যন্ত তারা ইচ্ছা মতন করে। আমরা সর্বশেষ বহু চেষ্টা করে কোনো কোনো ক্ষেত্রে আমি দেখছি যে 6 GB ইন্টারনেট ভ্যালিডিটি মাত্র 8 ঘন্টা। তা আমি বুঝে নিচ্ছি যে এটা তো একমাত্র পণ্য দেখা ছাড়া আছে, সেই সেক্টরগুলো ইন্টার রিলেটেড বলে এটার আমি মনে করি যে ডেফিনেটলি এইটার ক্ষেত্রে আমাদের ট্যারিফ নির্ধারণ করা এবং এই জায়গায় হস্তক্ষেপ করাটা খুবই জরুরি একটা বিষয় আছে। এখানে যে জায়গাটার মধ্যে অথবা ব্রডব্যান্ড যারা দেয় তাদের ক্ষেত্রেও সমস্যাটা আছে। আমাদের এখানে মাত্র কিছুদিন আগ পর্যন্ত মাত্র 2টি এনটিটি ছিল বেসরকারি খাতে, প্রধানত যাদের মাধ্যমে এই ব্যান্ডউইথটা বিতরণ করা হতো সারা বাংলাদেশে। সরকারের 3টি প্রতিষ্ঠান আছে। সরকারের 3টি প্রতিষ্ঠানের ভিতরে রেলওয়ে তার নিজস্ব কাজে এনটিটিএন হিসেবে কাজ করে, পিজিসিবিও তার নিজস্ব কাজই করে, একটু তাদের বাড়তি কিছু যদি কানেকশন থাকে সেটা ইউজ করতে দেয়। আর সরকারের বস্তুত একটি প্রতিষ্ঠান বিটিসিএল। এই বিটিসিএল এর এটা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারতাম তাহলে নিঃসন্দেহে আমি মনে করি সিচুয়েশনটা অনেক ইমপ্রুভ করতে পারত। কিন্তু ওই যে কথাটা বলা হয়েছে যে রেস খেলা হয়েছে বিডিসিএল এর প্র্যাকটিক্যালি ম্যানেজমেন্ট নিয়ে, এটার একটা বড় প্রভাব হচ্ছে এখানে যে বিডিসিএল তার যে ভূমিকা আছে সেই ভূমিকা পালন করতে পারেনি। এটি প্রধানত যেটি সেটি হচ্ছে ম্যানেজমেন্ট প্রবলেম। বিডিসিএল এর শক্তি, সামর্থ্য, সম্পদ কোনোটারই ঘাটতি নেই, কেবলমাত্র প্রশাসনিক ব্যবস্থার ঘাটতি ছাড়া আর কোনো ক্ষেত্রে আসলে এই ব্যবস্থাটা কাজ করে না। সুখবর যেটি সেটা হচ্ছে এর মধ্যে আমরা আরো একটি এনটিটিএন এর লাইসেন্স দিতে সক্ষম হয়েছি এবং এটি বলা যেতে পারে এক ধরনের যুদ্ধ জয়ের মতন। মানে আমার কাছে তো মনে হয়েছে বিশ্বজয় করছে, কারণ এনটিটিএন এর লাইসেন্স দিতে পারাটা এটা কঠিনতম চ্যালেঞ্জ ছিল। আমি এক্সপেক্ট করি যেটা সেটা হচ্ছে যে সামনের দিনে এই এনটিটিএনটা একটা বড় ফ্যাক্টর এই কারণে যে যারা সে আজকে আমার
ইউনিয়ন পর্যায়ে কানেক্টিভিটি দেওয়া দরকার। এই যে ঢাকা থেকে ইউনিয়ন পর্যন্ত কানেক্টিভিটিটা যাবে, তার জন্য যে ব্যাক